বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন। তার এই বিদেশ সফর এর আগে গৃহযুদ্ধের সম্ভাবনা একদিকে, অপরদিকে যে কোনো সময় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারে। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আজ সকাল 7:10 বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা। এদিকে সেনাপ্রধান দেশে না থাকায় আওয়ামী লীগ কর্মী ও শেখ হাসিনা বিশাল সুযোগ পায়। দেশে কঠিন তাণ্ডব চলছে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা সবাই আতঙ্কে আছেন। ভারতীয় সেনাবাহিনী আওয়ামী লীগকে সাপোর্ট করছে। ডক্টর ইউনূস কি পারবে শেখ হাসিনাকে থামাতে? আপনি ভাবতে পারেন যে এই সময়ে আলোচনা কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশ আছে নাকি? রাজনৈতিক রাজপথে কি বাংলাদেশ আছে? আওয়ামী লীগ তো এখন ভূতের মতো হয়ে গেছে। এই ডক্টর ইউনূস এই লোকটা আস্ত একটা পাগল। আলাদা নোবেল দিছে কোন শালায়? পাগল লোক ডক্টর ইউনূস। আপাতত কোনো গরিব বা কোনো সাধারণ মানুষ এও কোনো ভাষা বোঝে না। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একটা স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। প্রতিটি কথায়, প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামটি আছে। ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফেলাইছে। হ্যাঁ, ওই যে বাজারের সবজির দাম কি জানি দাম টম টম গম গম ভম ভম। নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে, মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। মনে হয় ভালো কাজ প্রশংসিত। সার্জিসাসকে যে দাওয়াতটা দিছে, যে ডাক দিছে আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি মানুষ আপনারা রাজপথে নামবেন, এটা দরকার আছে। এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে। আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন, আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটার সমর্থনে সাড়া এসেছে। আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা। বাংলাদেশের রাজনীতিতে বহু বিষয়ে আলোচিত হচ্ছে। আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনাপ্রধান প্রায় 7 দিনের সফরে বিদেশে গেলেন। রাশিয়া এবং ক্রোয়েশিয়া। আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন। তো বন্ধুরা, হঠাৎ কেন আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধানের এই রাশিয়া সফর নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কি কারণে এবং কি উদ্দেশ্যে রাশিয়ার সফর দিলেন। সকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন। তার এই বিদেশ সফর এর আগে আমরা জানি যে তিনি বিদেশ সফর এর আগে 2 বার করেছেন। একবার তিনি ক্ষমতায় বসার পর, একবার তিনি আমেরিকায় গেছিলেন, ইউএসএ, সেখান থেকে কানাডা গেছিলেন, কানাডা থেকে ফিরে আসেন। তারপর আর একবার এই মাসখানেক আগে তিনি গেছেন আমাদের সেন্ট্রাল আফ্রিকায়, সেখানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আবার ফিরে আসেন, সম্ভবত 7ই মার্চ তারিখে তিনি ফিরে এসেছিলেন দেশে। এবার তার এই যে সফরটি হতে যাচ্ছে, এটি 3 নম্বর সফর। এটা কোথায় যাচ্ছেন? এটা প্রথমে ভাবা গিয়েছিল যে বাংলাদেশের সাথে যাদের এখন খুব বড় আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেই আত্মিক সম্পর্ক যেখানে তৈরি হচ্ছে, 1 পাকিস্তান এবং 2 চীন, এই দুটো জায়গার, এই দুটো দেশের কোনো একটাতে হয়তো যাবেন তিনি। বিশেষত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এ খবরও পাওয়া যাচ্ছে কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকে সেখানকার উপপ্রধানমন্ত্রী তিনিও এবং তারও সাথে সেখানকার পাকিস্তানের বড় একটা দল তারা আসছেন সরকারিভাবে বাংলাদেশ সফর করতে। এই পরিস্থিতিতে ভাবা গিয়েছিল যে হয়তো আমাদের ওয়াকারুজ্জামান সাহেব তিনি চীন অথবা পাকিস্তান এই দুটো জায়গার কোনোটাতে যাবেন,
বিশেষত এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের নতুন প্রণয় সম্পর্ক খুব ভালোভাবে যেখানে তৈরি হতে চলেছে এবং অনেকটা হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু দেখা যাচ্ছে তিনি এই দুই দেশের কোনো জায়গায় যাচ্ছেন না, তিনি ভারতেও আসছেন না, তিনি যাচ্ছেন রাশিয়াতে এবং ক্রোয়েশিয়াতে। রাশিয়া, আপনারা জানেন যে রাশিয়া এমন একটা দেশ যার কিছুটা এশিয়ার মধ্যেও আছে, আবার ইউরোপের মধ্যেও আছে। আর ক্রোয়েশিয়া হচ্ছে এমন জায়গা যেটা হচ্ছে পুরোপুরি ইউরোপের মধ্যে রয়েছে। ক্রোয়েশিয়া ছোট্ট একটা দেশ, কিন্তু এই দুই দেশে যাওয়ার 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব তিনি থাকবেন রাশিয়াতে, এবং 10 তারিখে তিনি যাবেন ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়ার থেকে তিনি দেশে ফিরে আসবেন 12 তারিখে। এই সফর থেকে দুটো জিনিস কিন্তু অনুধাবনযোগ্য। এক হচ্ছে বাংলাদেশের সেনার মধ্যে ওয়াকারুজ্জামান তার গ্রিপ, তার মুঠি এত শক্ত করে রেখে দিয়েছেন যাতে তিনি এই সময়ে, পার্টিকুলারলি আমরা যখন চারদিকে যখন শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সেনার মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব এবং পাকিস্তানপন্থী ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো খুব বেড়ে গেছে, সেই সময়ও তিনি দেশ ছেড়ে রাও 1-2 দিনের জন্য নয়, 7 দিনের জন্য প্রায় 6 তারিখে যাচ্ছেন, 12 তারিখে ফিরছেন। এই সময় তিনি যাচ্ছেন বিদেশ সফরে। তার মানে এখানে, কারণ যে দেশগুলোতে এই সেনাবাহিনীর মধ্যে সামরিক অভ্যুত্থান, বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে এটা নতুন কোনো ব্যাপার নয়। নতুন কোনো ব্যাপার নয় বলেই দেশ বিদেশের সবার একটা নজর থাকছে যে এই পরিস্থিতিতে তিনি যে চলে যাচ্ছেন দেশ ছেড়ে, তাতে তার সিংহাসন, মানে তার যে আসনটা, অর্থাৎ তিনি জেনারেল আর্মি চিফ, সেটা কি টলমল করছে? আমার মনে হয় টলমল যদি করতো তাহলে এই অবস্থায় তিনি যেতেন না। তা মানে এটা একটাই পরিষ্কার, তার যে গ্রিপ, যে মুঠোটা, সেটা কিন্তু আর্মির ওপরে খুব শক্ত করে আছে, যার জন্য তিনি দেশ ছেড়ে বাইরে যাবার কথা ভাবতে পেরেছেন। তাহলে এই ব্যাপারটা একটা পরিষ্কার ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, তিনি কেন চীনে কিংবা পাকিস্তানে না গিয়ে, বিশেষত চীনে না গিয়ে তিনি কেন এই সময়ে তিনি যাচ্ছেন রাশিয়াতে? রাশিয়াতে যাওয়ার কারণটা কি? আমরা যেটা শুনতে পাচ্ছি, রাশিয়াতে দেখুন, রাশিয়া এই মুহূর্তে যে সমর সম্ভার বিক্রি, তাদের যে যুদ্ধ অস্ত্র বিক্রি সেটা করে। ভারত যেমন রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধ অস্ত্র কেনে, কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত, এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে কোনো যুদ্ধ অস্ত্র কেনেনি। রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের যুদ্ধ অস্ত্র কেনার প্রায় বোধহয় 90% পরিমাণ, যে 90% পরিমাণ, 90% সেটা আসে চীন থেকে, কিছু আসে আমেরিকা থেকে, কিন্তু চীনের হচ্ছে সেখানে সিংহভাগ। তাহলে চীনে না গিয়ে এই সময়ে কেন তিনি রাশিয়াতে গেলেন? রাশিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যটা কীরকম একবার একটুখানি দেখি। দেখুন, রাশিয়া থেকে বাংলাদেশ, রাশিয়া বাংলাদেশের যে বাণিজ্য যেটা পরিমাণ, সেটা আমি এটা বলছি 2021 সালের হিসাবটা বলছি, যে রাশিয়াতে বাংলাদেশ এক্সপোর্ট করেছে 1.27 বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ। এটা তারা রাশিয়াতে এক্সপোর্ট করেছে। আর রাশিয়ার থেকে ইম্পোর্ট করেছে কি 1.72, মানে এক্সপোর্ট করেছে 1.27 বিলিয়ন ডলার, আর ইম্পোর্ট করেছে রাশিয়ার থেকে, নিয়ে এসছে 1.72 বিলিয়ন ডলার, অর্থাৎ বেশি করেছে, মানে তাদের বেশি নিয়ে এসছে রাশিয়া থেকে। এবার কি কি জিনিস এনেছে দেখুন, রাশিয়া মূলত বাংলাদেশ থেকে নিয়েছে রেডিমেড গার্মেন্টস, আর আমদানি করেছে কি বিভিন্ন মেশিনারি, বিভিন্ন ইকুইপমেন্ট, কিছু মেটাল এবং ফুড আইটেম, খাবার দাবার, এইগুলো করেছে। তাহলে কি রাশিয়াতে আজকে যেভাবে আমেরিকা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, 37% ট্যারিফ শুল্ক দিয়েছে বাংলাদেশের ওপরে, তাহলে কি রাশিয়াতে
যাতে আমেরিকার একটা বিকল্প বাজার, বাংলাদেশের মূল শিল্প হচ্ছে পোশাক রপ্তানি, সেই পোশাক রপ্তানির একটা নতুন কেন্দ্র এটা আরও বাড়াবার জন্যে, যেটা আমেরিকায় যেত তার পরিবর্তে একটা বাজার দেখবার জন্যে কি রাশিয়ার কাছে গেছেন? খুবই স্বাভাবিক। দ্বিতীয় আরেকটি স্বাভাবিক ব্যাপার আছে, যেটা হচ্ছে চীন ছাড়া, কারণ ওদিকে আমাদের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ স্থিমিত হয়ে এসছে এবং কিছুদিনের মধ্যে থেমে যাবে বলে আশা করা যায়। সুতরাং রাশিয়াকে তার যুদ্ধ অস্ত্র বিক্রি করতে হবে। সুতরাং এই যুদ্ধ অস্ত্র বিক্রি করার জন্যে এবং সেখান থেকে চীনের পরিবর্তে চীন থেকে বেরিয়ে রাশিয়াতে গিয়ে সেখান থেকে নিয়ে আসার জন্য কি যুদ্ধস্ত্র কিনবার জন্য কি আজকে যাচ্ছেন, সেখানে গেলেন, সেখানে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান। এর সম্ভাবনাটা তীব্র, এটাও তীব্র সম্ভাবনা। এই জন্যই এই সম্ভাবনা আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি যে লাইনে, রাজনৈতিক লাইনে চলছেন, সেই লাইনের বিরুদ্ধে চলছেন কিন্তু আমাদের ওয়াকারুজ্জামান সাহেব। তিনি কি তাহলে তিনি এখন যদি ট্রেডের জন্য যাওয়া হয়, ব্যবসার জন্য যাওয়া হয়, শুধু সাধারণ ব্যবসার জন্য, রেডিমেড গার্মেন্টস ইত্যাদির জন্য যদি যাওয়া হয়, তাহলে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব কেন যাবেন? সেটা যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এখন, তার যে উপদেষ্টা এই বাণিজ্য সম্পর্কে, ট্রেডে, তার যাওয়ার কথা। অর্থাৎ তিনি মূলত যাচ্ছেন রাশিয়ার সাথে, মানে চীন ছাড়া আর একটা পাওয়ার সেন্টার, তার দিকে, তার উপরে কিন্তু তিনি নির্ভর করবার জন্যেই তিনি সেই বার্তা দেওয়ার জন্য তিনি রাশিয়াতে যাচ্ছেন। আরও মনে রাখতে হবে, রাশিয়া হচ্ছে ভারতের সবথেকে, পৃথিবীর সবথেকে কাছের বন্ধু, অল ওয়েদার ফ্রেন্ড। সুতরাং ভারতের সাথে তো ওয়াকারুজ্জামানের একটা সম্পর্ক আছে, সেই সঙ্গে রাশিয়ার সাথে তিনি গেছেন যুদ্ধাস্ত্র, চীনকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনবার পরিকল্পনা। এক, দুই হচ্ছে সেখানের সাথে তার আর একটা সাধারণ বাণিজ্য বাড়াবার জন্যে। তাহলে সাধারণ বাণিজ্য বাড়াবার জন্য যে ক্রোয়েশিয়াতে যাচ্ছেন, ক্রোয়েশিয়ার সাথে বাংলাদেশের কি ট্রেড সেটাও একটু দেখা যাক, তাদের ব্যবসাটা কি। দেখুন খবর এখানে দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়ার সাথে, ক্রোয়েশিয়ার ছোট্ট দেশ, 1 কোটি লোকও নেই সেখানে, সেই দেশের সাথে বাংলাদেশ 2023 সালে আমদানি করেছে $7.84 মিলিয়ন, বিলিয়ন নয়, মিলিয়ন ডলার, খুবই সামান্য। কি আমদানি করেছে? মূলত কি কি জিনিস আমদানি করেছে বাংলাদেশ ক্রোয়েশিয়া থেকে? ওই খুচরো নানা রকমের যন্ত্রপাতি। আর রপ্তানি করেছে বাংলাদেশ ক্রোয়েশিয়াকে তার থেকে বেশি, $9.87 মিলিয়ন। এখানেও মিলিয়ন, বিলিয়ন নয়। কি রপ্তানি করেছে? মেয়েদের পোশাক, মহিলাদের পোশাক রপ্তানি করেছে, যেটা সেলাই করা আননিটেড, সেই পোশাকগুলো রপ্তানি করেছে। এখন এই যে, তার মানে বোঝা যাচ্ছে সেখান থেকে যুদ্ধাস্ত্র কেনার কোনো কথা নেই, যুদ্ধাস্ত্র মানে সেখানে যুদ্ধের ব্যাপারে তাদের সাথে কোনো রকম প্রতিরক্ষা সামরিক সংক্রান্ত কোনো কথাবার্তা নয় তাদের সাথে, স্রেফ ব্যবসা। এবং সেখানেও কিন্তু দেখুন, সেখানে এটাও কিন্তু আমাদের যে সেনা প্রধানের সামরিক সংক্রান্ত ব্যাপার নয়। সুতরাং তাহলে এই যে যাচ্ছেন সেখানে থাকবেন, ক্রোয়েশিয়াতে থাকবেন, 10 তারিখে যাবেন সেখানে রাশিয়া থেকে, 12 তারিখে সেখান থেকে বাংলাদেশে আসবেন। অর্থাৎ তাহলে এখন এইবার প্রশ্ন আছে যে বাংলাদেশের যে ইউনূস সরকার, তারা করছে কি একটা চীন পাকিস্তান একটা অ্যাক্সিস, তার মধ্যে যাচ্ছেন। আর আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তার বাইরে, বরং ভারত যার সাথে, ভারতের সাথে যাদের অ্যাক্সিস বা একটা যোগাযোগ সব থেকে বেশি, সম্পর্ক বেশি, তাদের কাছে গেলেন, রাশিয়ার সাথে। আরও বড় কথা হচ্ছে ওই এক পারমাণবিক যে একটা শক্তি কেন্দ্র, মানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন রাশিয়া যেটা করছে, সেটা নিয়ে এই আমাদের বাংলাদেশের ইউনূস সরকারের সব লোকজন, এমনকি ইউনূস নিজে পর্যন্ত বলেছিলেন রাশিয়ার থেকে ঘুষ খেয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গেছেন শেখ হাসিনা, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার প্রচণ্ড বিরোধিতা করে বলেছিলেন মামলা করুন, আমরা মামলায় গিয়ে
সেখানে হাজিরা দেব এবং দেখাবো আমরা ঘুষ দিইনি, আমরা ওখানে টেন্ডার ডেকে যেটা ডাকা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের টেন্ডার অ্যাকসেপ্ট হওয়ার ফলে সেখানে করেছি। অর্থাৎ ইউনূসের সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো নয়, বরং খুব কাটাকাটির সম্পর্ক, বিরুদ্ধ সম্পর্ক। এবং ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কিন্তু একটা বড় ব্যাপার। আপনারা কি এর মধ্যে ইতিমধ্যে কোনোদিন ইউনূসের কাছ থেকে ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঘুষ খাওয়া নিয়ে শেখ হাসিনা এবং ওই টিউলিপ, জয় এরা সব ঘুষ খেয়ে নিয়েছিল বলে যে সমালোচনা করেছিলেন, তার বিরুদ্ধে বলেছিলেন, সেইটা নিয়ে যখন বলেছিলেন ইউনূস, রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট তার বিরোধিতা করেছিলেন। তারপর থেকে আর একটি কথা রাশিয়া সম্পর্কে ইউনূস বলেন না। তো এই পরিস্থিতিতে আজকে এই যে যাচ্ছেন আমাদের ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে, সেখান থেকে আরও একটি প্রশ্ন, আরও একটি উত্তর, একটা সম্ভাবনা বেরিয়ে আসে যে খুব শীঘ্রই কি এই অসামরিক সরকার, ইউনূস সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি হতে চলেছে। তার জন্যে তিনি রাশিয়াতে গিয়েও কথাবার্তা বলে আসছেন। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু অস্বীকার করা যায় না। ভারতের সাথে তো ওয়াকারুজ্জামানের নিয়মিত কথাবার্তা হয় এবং সেখানে এই ইউনূস সরকারকে হটিয়ে দেওয়ার ব্যাপারে সমস্ত রকম কথা বলা আছে। তারপর এই যে রাশিয়া যাওয়াটা, এটার পেছনেও কিন্তু এই ইঙ্গিত, এই সংকেত, একটা বড় সংকেত আসে। সুতরাং আমরা এই ব্যাপারটা আমরা মাথায় রাখলে আজকে হঠাৎ কেন রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, তার একটা কারণ খুঁজে পাওয়া যায়। আপাতত যখনই যা হবে আমরা আপনাদেরকে। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য। মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন, প্রমাণসহ দলিলসহ, তাতে নিঃসন্দেহে বলা যায়, বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায়, বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্যের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রকাশিত হয়েছে, অ্যাজ ইফ যার মুখে গন্ধ তার ভোট বন্ধ, মির্জা আব্বাসকে নিয়ে স্পেশাল এপিসোড। এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে, এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য যা দেখিয়েছেন, যা প্রমাণ করেছেন, এর সাথে আমি আরো কিছু তথ্য দিব। এই নতুন বাংলাদেশে এই মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তিনি রাজনীতি করতে পারবেন না। নির্বাচন আসুক, মির্জা আব্বাসের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্যের জবাব দেয়া বিশ্বাসযোগ্যভাবে। যদি না দিতে পারেন তার রাজনীতি শেষ, এবং এটা দিতে পারবেন, এটা দেওয়ার মতো কোনো সৎ সাহস নেই। পিনাকি ভট্টাচার্য যা ফাঁস করেছেন এতেই জয় বাংলা, আর সেখানেই থেমে নাই, আরো ঘোষণা দিয়েছেন। মির্জা আব্বাস কিভাবে ব্যাংক করলো, এখন সামান্য টাকার উপার্জনকারী, যে একজন ওয়ার্ড কাউন্সিলর, একজন এমপি, সে আর কয় টাকা বেতন পায়? একটা গরুর হাটের বা কয়েকটা গরুর হাটের ইজারাদার, একজন স্কুলের দপ্তরি কাম পুরি বিক্রেতার ছেলে, সে একটা ব্যাংক কিভাবে করে, এগুলোর নেপথ্যের রহস্য খুঁজে বের করার ঘোষণা দিয়েছে পিনাকি ভট্টাচার্য। এর মানে মির্জা আব্বাসের জয় বাংলা হওয়াটা নিশ্চিত। এখন এটাও একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য নিজেও, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বিএনপির রাজনীতিতে ইন্টারনাল অনেক ফ্যাকশন রয়েছে, যেমন মির্জা ফখরুল গ্রুপ, রুহুল কবির রিজভী গ্রুপ, ওরকম মির্জা আব্বাসের একটা গ্রুপ রয়েছে। এখন যারা বাস্তববাদী তারা জানেন যে বাঘের মুখে পড়লে যেরকম আর ফিরে আসা যায় না, পিনাকির মুখে পড়লে সে আর ফিরে আসতে পারে না। আর পিনাকির মুখে পড়া মানে শুধু পিনাকি না, আরো অনেকের মুখে পড়া। অতএব পিনাকির মুখে যদি কাউকে ঠেলে দেয়া যায় তাহলে সে শেষ। সেই চিন্তা থেকে মির্জা ফখরুলরা কিংবা মির্জা আব্বাসের বিরোধী পক্ষ যারা বিএনপির ফ্যাকশনে, তারা মির্জা আব্বাসকে ঠেলে দিয়েছে, মির্জা আব্বাসকে একটা গালি টেলি পিনাকি ভট্টাচার্যদের দিয়েছেন,
মানে মির্জা আব্বাস তো ঠিক মতো কথাই বলতে পারেন না, সাজিয়ে গুছিয়ে স্মার্টলি যে কথা বলবেন তাই বলতে পারেন না। হ্যাঁ ও করে ফিলার ওয়ার্ড সহ কিছু কথা বলেছেন, পিনাকি খেপেছে, জয় বাংলা করে দিয়েছে। মানে তাকে এটা বিএনপির অন্যান্য লোকজন, তার প্রতিপক্ষ লোকজন তাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। না বুঝে মির্জা আব্বাস এই কাজটা ভেবেছিল হাসিনা ক্ষমতায়, বাক স্বাধীনতা নাই, কি আর হবে, ওইসব কথা বললে এগুলো ঠান্ডা হয়ে যাবে। না, এটা নতুন বাংলাদেশ। মির্জা আব্বাসের নারী নক্ষত্র বের হয়ে এসেছে, আরো অনেক কিছু বের হয়ে আসবে। আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি জয় বাংলা। শুধু মির্জা আব্বাস না, এরকম যত দুর্বৃত্ত আছে, যত মাফিয়া আছে, সবগুলোর রাজনীতি জয় বাংলা হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। দর্শক, প্রসঙ্গক্রমে বিএনপিরও কিছু রহস্য ফাঁস হয়েছে যেটা আমরা কল্পনা করিনি। এই যে বিএনপি ফেসবুক ইউটিউব চালায়, বিশেষ করে ফেসবুকে, আমি আশ্চর্য। আমি যেটা বলি যে বিএনপির কিছু কিছু কাজ এদেশের 98% মানুষ ঘৃণা করে, মানে বিএনপির লোকজনও সমর্থন করে না। তারপর একটা পোস্টে সাপোজ 50,000 রিয়াক্ট, তার মধ্যে 5,000 লাভ রিয়াক্ট আর বাকিগুলো হাহা রিয়াক্ট। 5,000 লাভ রিয়াক্ট দিল কারা? এই 5,000 লোক তো থাকার কথা না, সবগুলোই তো হাহা রিয়াক্ট হওয়ার কথা। তো পরে পিনাকি ভট্টাচার্য এটা রহস্য খুঁজে বের করেছেন। আসলে ওই 2-4টা যা লাভ রিয়াক্ট করে 2-1%, ওটা বট। ওরা টাকা দিয়ে ওই লাভ রিয়াক্ট কিনে যন্ত্রের মাধ্যমে দেয়। কোন মানুষ বিএনপিকে লাভ রিয়াক্ট দেয় না, রোবট যন্ত্র বিএনপিকে লাভ রিয়াক্ট দেয়। এই জন্য পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন এই যে লাভ রিয়াক্ট গুলো, এরা কারা? এরা হচ্ছে ভিয়েতনামের আইডি, বেশিরভাগই বিভিন্ন দেশে। এটা বাংলাদেশি কেউ না, এর মানে এগুলো বট। এই জন্য আমি বিএনপিকে জিয়া বট ফোর্স বলি খালি খালি। বিএনপি এতটা নিচে নেমেছে, ক্ষমতা আসার আগেই এতটা নিচে আওয়ামী লীগও নামতে হয়নি। আওয়ামী লীগও এই বট কমেন্ট বা বট রিয়াক্ট নিত, কিন্তু এতটা মেসিভ না, কিন্তু ধরা পড়ে গেছে। তো এই বাটপারি করে আপনি বাংলাদেশে কিসের রাজনীতি করবেন? এটা স্পষ্ট যে মির্জা আব্বাসের রাজনীতি আপাতত শেষ। এটা পিনাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন। এখন কি করবেন? এই যে মির্জা আব্বাস, তিনি 7 ফেব্রুয়ারি 1951 সালে জন্মগ্রহণ করেছেন। তো প্রথমে তার নামের ক্ষেত্রেই মির্জা আব্বাস, অন্যকে বলেন জন্মের ঠিক নেই, মির্জা আব্বাসেরই জন্মের ঠিক নেই। আব্দুর রাজ্জাকের ছেলে, তার বাবা ছিল স্কুলের দপ্তরি প্লাস পুরীর দোকান ছিল, পুরি বিক্রি করত। তা আব্দুর রাজ্জাকের ছেলে, তার নামের পেছনে মির্জা থাকার কথা নয়, কিন্তু ওই যে একটু টাকা পয়সা যখন হয়েছে তখন মির্জা লাগিয়েছে, তার নামেই ভেজাল। ওই যে দেখেন না গ্রামে বা সিনেমায় যে একটু বড় লোক হলে নামের পেছনে চৌধুরী, খান এগুলো লাগায়, তো ওইরকম একটু জাতে ওঠার জন্য নামের পেছনে মির্জা লাগিয়েছে। কত বড় বাটপার এবং ধান্দাবাজ হলে নিজের নামটা নিয়েও ধান্দাবাজি করতে পারে। এটা নতুন বাংলাদেশে এটা চলবে না। এরপর 1951 সালে যিনি জন্মগ্রহণ করেছেন, 1971 সালে তো তিনি একেবারে প্রথম সারির মুক্তিযুদ্ধ হওয়ার যোগ্যতা রাখতেন বয়সে, কিন্তু মির্জা আব্বাস মুক্তিযুদ্ধ করেননি। বলেন যে মুক্তিযুদ্ধ করেছি, ওই 2টা লাইন বলতে পারেন যে 25শে মার্চ না 26শে মার্চ কি ঘটেছে শাহজাহানপুর খিলগাঁওয়ে দেখেছি, কিন্তু কোথাও যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডে, কার আন্ডারে ট্রেনিং নিয়েছেন, কিচ্ছু বলতে পারেন। মানে আরেকটা বিষয় প্রমাণিত হলো যে মির্জা আব্বাস একজন ভুয়া মুক্তিযোদ্ধা দাবিদার। দেখেন, মুক্তিযুদ্ধ ব্যবসা এই জন্যই ভুয়া মুক্তিযোদ্ধা দাবিদার। আর তিনি 24-এর আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ। যিনি 71-এর ভুয়া মুক্তিযোদ্ধা তিনি তো নারাজ হবেনই। এটাই হচ্ছে এই বাটপারদের রহস্য। তো দর্শক, ঢাকা 6 আসনের এমপি ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং আজকে তো বিশাল নেতা, স্থায়ী কমিটির সদস্য। অথচ তার শিক্ষাগত যোগ্যতা কি? সোহরাওয়ার্দী কলেজ বা কোনো একটা কলেজ থেকে ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস, যেখানে বাংলাদেশের সব শীর্ষ নেতারা বা বড় বড় নেতারা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা,
অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। আর আজকে বিএনপির এই নেতা এমন ভাব, মাঝে মাঝে এমন স্যুট টাই কোট টোট করে যায়, মনে হয় যেন বাউরা অক্সফোর্ড গ্রাজুয়েট, অথচ সরোয়ার্দী কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস। সেকেন্ড ক্লাস আপনি বুঝেন কি? কোনো চাকরি পাবে না, কোথাও কোনো চাকরি পাওয়ার যোগ্যতা রাখতো না। মির্জা আব্বাস না ছিল বাবার সম্পত্তি, একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তান, একজন দপ্তরি ছেলে। দপ্তরি ছেলে এটা কোনো অন্যায় নয়। কোনো উদ্যোক্তা ছিলেন এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে না এইভাবে। তিনি ছিলেন গরুর হাটের ইজারাদার। সে হঠাৎ করে কিভাবে এমপি হলো, আর হঠাৎ করে কিভাবে ফুলে ফেপে 1995 সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করলে ব্যাংকের মালিক হলেন। তা আমরা নিশ্চিত বলতে পারি যে ব্যাংকের মালিক হয়েছেন, ইট মিনস দুর্নীতি করে, লুটপাট করে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তো এই ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি কোথায় টাকা পেয়েছেন, এগুলোর রহস্য আশা করি পিনাকি ভট্টাচার্যরা একদিন সামনে আনবেন, এগুলো প্রমাণিত হবে। তো দর্শক, এরকম একজন বিতর্কিত লোক বাংলাদেশের রাজনীতি করবে আর জনগণ তাকে ভোট দিবে, আর এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আঙ্গুল চুষব, এটা কি হয়? বিএনপির জন্য জরুরি হয়ে পড়েছে মির্জা আব্বাসের পদ স্থগিত করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা। যদি বিএনপি পিনাকি ভট্টাচার্যের এই একেবারে ছবি সহ যে অভিযোগগুলো দেখিয়েছে এটা আমলে না নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করে, তাহলে বুঝতে হবে যে বিএনপি দল হিসেবে দুর্বৃত্তদের দল। বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। এ টু জেড, ফ্রম দি টপ টু বটম, বিএনপি একটা করাপ্টেড পলিটিক্যাল পার্টি। অতএব বিএনপি শুড টেক ডিসাইসিভ অ্যাকশন টু ইনভেস্টিগেট। আমি বলছি না যে বিনা তদন্তে তাকে স্যাক করে দেন, না, ইনভেস্টিগেট করেন, দেখি ইনভেস্টিগেট করার সাহস বিএনপির আছে কিনা। আসসালামু আলাইকুম। বিএনপি কথা দিয়েছিল যে ঈদের পরে নির্বাচন ইস্যুতে তারা মাঠে নামবে, তবে এতটা সিস্টেমিক ওয়েতে মাঠে নামবে এটা হয়তো অনেকে আইডিয়া করতে পারেন। এবং আমার কাছে মনে হয়েছে গেল অনেক বছর যাবত আমরা শুনতাম যে ঈদের পরে আন্দোলনটা নিয়ে আমরা মাঠে নামবো। তো এইবারও যখন বিএনপি ঈদের আগে এই বক্তব্য দিল, তখন অনেকে বিষয়টা নিয়ে ট্রল করলো, এবং কি এনসিপির যারা অনুসারীরা আছেন ফেসবুকে ভালোই কিন্তু বিএনপিরে বকাবকি করছেন যে আরে এগুলো তো পুরান কথা, কোন ঈদ, বাট এবার দেখেন আসলে কোন ঈদ। তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে। এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ, অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে। বিএনপি নিজে ডিসেম্বরে নির্বাচন চাইলেও এতদিন যাবৎ জামাত ইসলাম এবং আপনার কি বলা হয় যে অন্যান্য যে বৃহত্তর যে ইসলামিক দলগুলো ছিল তারা কিন্তু একত্রিত বা সম্মিলিতভাবে সরকারকে নির্বাচনের জন্য চাপ দেয়নি। এর মাঝখানে বিপুলের দলও আছে, ছোটখাটো যে দলগুলো আছে, কিন্তু হঠাৎ করে ঈদের পরে কেমন জানি প্রেক্ষাপটটা বদলাই গেল। তবে জামাতের নেতাদের বক্তব্যগুলোকে কেউ কেউ ভাবছেন যে কৌশলী, কারণ জামাতের একজন সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতাই রেজাউল করিম, তিনি যখন বলছেন যে বছর শেষে এই 2025-এর শেষেই জাতীয় নির্বাচন চায় জামাত, তখন প্রশ্ন ওঠে যে আসলে ঘটনাটা ঘটছে কি। এর মাঝখানে আবার আমরা দেখছি যে হেফাজত ইসলামের সাথে গতকালকে যে বৈঠকটা হয়েছে সেখান থেকেও ডিসেম্বরে আপনার নির্বাচনের রোড ম্যাপ চায় হেফাজত ইসলাম। আর এই বক্তব্য আমরা হেফাজত ইসলামের কাছ থেকে না পেলেও বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি হেফাজতের সাথে বৈঠকের পর একটা ব্রিফ করেছেন। এখন দেখেন খাপে খাপে সব মিলা যাচ্ছে। জামাত নির্বাচন চাই বছরের শেষে, বিএনপি তো পারলে আগস্টে চায়, 5ই আগস্ট। এর মাঝখানে হেফাজত ইসলামও তাদের মানে কোরামের মধ্যে ঢুকে গেছে, ভিপি নূর আগের থেকে রেডি। তো সব মিলাইয়া বাকি আছে কি জাতীয় নাগরিক পার্টি। এখন জাতীয় নাগরিক পার্টি তারা কতটুকু শক্তিশালী, অথবা তারা সরকারকে নির্বাচনের দিকে না নিয়া সংস্কার প্লাস বাকি যে তাদের দাবি দেওয়াগুলো আছে সেগুলোর পক্ষে কতটুকু শক্তিশালী অবস্থানে রাখতে পারে সেটা দেখার বিষয়। তবে ইশরাকের যে ঘোষণা, বাকিদের যে ঘোষণা, সেই ঘোষণার সামনে জাতীয় নাগরিক পার্টি কতদূর টিকবে। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর। আমরা ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, আর আমাদের দাবির সাথে হেফাজতে ইসলাম একমত হয়েছে। গতকালকে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেফাজতের সাথে বৈঠকের পর তিনি বলছেন যে আপনার
গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগেরও বিচার চায় তারা। সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায়, বিচারে যা হবে তা এই দেশের মানুষ মেনে নেবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তবে হেফাজতের সাথে বৈঠকের বিস্তারিত তিনি বলছেন, আমরা সংস্কার চাই, বিচারও চাই, তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রধান উপদেষ্টা বারবার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন, কিন্তু এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। আর আমাদের দাবির সঙ্গে হেফাজত ইসলাম একমত হয়েছে। এখন আমরা সরকারকে বলছি যে আগামী অল্প সময়ের মধ্যে আপনারা নির্বাচনের আয়োজন করবেন। নির্বাচন কমিশনের যদি আপনি বক্তব্যটা শুনে থাকেন, সেখানে নির্বাচন কমিশন বলছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ছোট প্যাকেজের সংস্কার, বড় প্যাকেজের সংস্কারে সরকারের মেয়াদকাল দীর্ঘাও অথবা কি বলে যে শর্টে আসার ইস্যুটা এখন মনে হচ্ছে খুব বেশি দূর যেতে পারবে না, কারণ এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। বিএনপি যদি রাজপথে নামে পরিস্থিতি বদলে যাবে, দুইটাই হবে, একটা হবে জাতীয় নাগরিক পার্টির সাথে সংঘর্ষ, অথবা জাতীয় নাগরিক পার্টি ফেসবুকে সক্রিয় থাকবে, রাজপথে এরকম মোকাবেলায় যাবে না, আর যদি যায় এটা সংঘর্ষ অনিবার্য হবে। আর এই সিচুয়েশনের পরে একটা দুইটা ঘটনা ঘটলেই নির্বাচন ইস্যুটা সামনে চলে আসবে, যদি আর মাঝখানে আলাদা কোনো ম্যাজিক অথবা কাকতালীয় অথবা থাকে না যে হঠাৎ করে 5 আগস্ট যেমন হয়ে গেছে, এরকম কোনো ঘটনা না হয়। তবে সামনের সময়টা সরকারকে একটু চাপ নিতে হবে, বোঝাই যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু আবারও বাইরের দেশে মানে রাশিয়ার সফরে গেছেন, এই বিষয়টা আপনারা কে কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।